কারণ আগে আমরা শুনতাম যারা টপ করতো তারা বলতো আমি হচ্ছে সারাদিন ধরে পড়েছি, আমি হচ্ছে মা আমার খাবার রেখে যেত, আমি বইয়ের থেকে মুখ তুলতাম না, খেতাম, এরকম। কিন্তু লাস্ট কিছু বছর ধরে আমরা দেখছি যারা আর কি মাধ্যমিকে টপ করছে তারা বলছে যে না না আমি খুব একটা পড়াশোনা করিনি, আমি যতটুকু 2 ঘন্টা 1 ঘন্টা যতটুকু পড়েছি মন দিয়ে পড়েছি। তো এই রেভলিউশনটা হচ্ছে পড়াশোনার, মানে ইন্টারভিউতে তো হচ্ছেই। রিলিভড, ভেরি মাচ রিলিভড। বোর্ডস হয়ে গেছে, তো এখন আর কোনো টেনশন নেই, যা হবে দেখা যাবে। আর তো আর 1 মাস বাকি, মে মাসেই রেজাল্ট আউট হয়ে যাবে। খুব রেয়ার শোনা যায় যে খুব ভালো রেজাল্ট করে কেউ সায়েন্স ছাড়া অন্য কিছু নেয়। আশপাশের থেকে একটা আমি বড় হচ্ছি হ্যাঁ, একটা ব্যাপার হ্যাঁ। ছেলে মেয়েদের মধ্যে থাকে। মেয়েদের মধ্যে ম্যাচুরিটিটা একটু তাড়াতাড়ি বেশি আসে। মা হিসাবে শুধু শাসন করাটাই কাজ না, আমাদের বাচ্চাদেরকে একটু স্পেস দিতে হবে, ওদেরকে একটু ওদের মতন ছাড়তে হবে। Welcome to another new episode of Student Voice Matters. This is your host Sonalika Goswami. Every time I do a podcast, in most of those, either the podcast guests বা তোমরা যারা দর্শক আছো তারাই আমাকে জিজ্ঞেস করো পেরেন্টস কতজন এসছে, পেরেন্টস আসছে কি না। ইভেন দ্য পডকাস্ট গেস্ট হ্যাভ কাম হিয়ার অ্যান্ড আস্কড মি, আচ্ছা পেরেন্টসরা আসেনি, তোমরা পেরেন্টসদের সাথে পডকাস্ট করো না? বাট সামহাউ মেবি বিকজ অডিয়েন্স ডিলস উইথ দ্য ইমোশনাল সাইড মোর, আর একটা স্টুডেন্টের মনের কথা যতই হোক না কেন তার মা বাবার থেকে বেশি কেউ বোঝে না। So we were in search of someone who I could like speak to, you know, in a context which would actually also benefit the students in some way. So if you have been a follower of Student Voice Matter episodes for quite some time, you will see that in our previous season there was a student, Didrika Haldar, who had topped in her ICSE boards. So by now she has also completed her ISC boards, and we'll be talking to her mother today, Deepanita Haldar. Thank you so much for coming. থ্যাংক ইউ। Auntie, firstly, যখন your daughter, because ও এখানে এসে ওর এক্সাম প্রিপারেশন নিয়ে ওর মেন্টালিটি নিয়ে এসব নিয়ে কথা বলেছিল, তো আমি বলতে চাই নাও দ্যাট ওর বোর্ডস আর ওভার, হাউ আর ইউ ফিলিং? রিলিভড, ভেরি মাচ রিলিভড। বোর্ডস হয়ে গেছে, তো এখন আর কোনো টেনশন নেই, যা হবে দেখা যাবে। আর তো আর 1 মাস বাকি, মে মাসেই রেজাল্ট আউট হয়ে যাবে। তো রেজাল্ট আউট হলেই সব টেনশন ফ্রি হয়ে যাবো, একদম পুরো টেনশন। বাট এখন মনের মধ্যে হালকা টেনশন, একটু ধুকপুক ধুকপুক ব্যাপার তো যে রয়েছে, কিরম হবে বোর্ডস, কিরম হবে বোর্ডস। তো যখন ও 10-এ টপ করেছিল, থার্ড হয়েছিল ওর স্কুলের মধ্যে, তখন তুমি কি সিচুয়েশন ইউ ফাউন্ড দিস আউট যে ও থার্ড হয়েছে, তুমি কিরমভাবে নিউজটাকে নিয়েছিলে? ব্যাপারটা হচ্ছে যে ওদের তো জানোই তোমরা যে একটা করোনার একটা ব্যাপার ছিল, কোভিডের সময় ওদের তো ক্লাস 8-9 ওরা 2 বছর স্কুলেই যেতে পারেনি। সো ফর দ্যাট রিজন ওদের সেরকমভাবে ইভ্যালুয়েশন হয়নি, স্কুলে ওরা সেরকম পরীক্ষা দিতে পারেনি। তারপরে একটাই পরীক্ষা হয়েছে স্কুলে, যেটা প্রি বোর্ড বলে, সেই পরীক্ষাটা হয়েছে। এবার সেই পরীক্ষায় স্কুলে যেটা হয় তো খুব রেস্ট্রিক্টেড ওয়েতেই মার্কস দেয়, সব স্কুলেই তাই দেয়, হ্যাঁ প্রি বোর্ডে খুব চেপে মার্কস দেয়। তারপরে বোর্ড, এবার আমাদের তো এক্সপেকটেশন একটা ছিলই, এবার কি হবে না হবে, যেহেতু ওর একটা প্রপার বোর্ড হিসেবে ওরা দিল আফটার একটা কোভিড ব্যাচ পুরো পরীক্ষা ইয়েতে, তো সেটা তো একটা কি হবে একটা ব্যাপার ছিল। তারপরে যখন পেলো নাম্বার তো খুবই খুশি আমরা তো হয়েই ছিলাম। তো সেটাই। স্কুল থেকে কি বলেছিল যখন ও টপ করেছিল? মানে ওরা তো বরাবরই, বিশেষ করে আমি এটা এই জন্য জানতে চাই কারণ ও হচ্ছে 11-এ কমার্স নিয়েছিল। হ্যাঁ, তো যেটা খুব রেয়ার শোনা যায় যে খুব ভালো রেজাল্ট করে কেউ সায়েন্স ছাড়া অন্য কিছু নেয়। তো এইটার মধ্যে স্কুলের রিয়াকশন কি ছিল, তোমাদের ডিসিশন মেকিং কতটা ছিল, এই জিনিসটা একটু বলো। ইনফ্যাক্ট স্কুলও বলেছিল ওকে সায়েন্স নিতে, কেননা মানে জেনারেলি ও যে স্কুল থেকে পাস আউট হয়েছে অক্সিলিয়াম, সেখানে জেনারেলি যারা কমার্স নেবে বলে প্রি ডিটারমাইন্ড থাকে তারা তাদের অ্যাডিশনাল সাবজেক্ট বা যেটা ওদের যেটা ইলেকটিভ যে সাবজেক্টটা সেটা ওরা ইকোনমিক্স নেয়। বাট আর সায়েন্সের দিকে যারা যেতে চায়
তারা মোস্টলি কম্পিউটার রাখে, তো ওর তো কম্পিউটারই ছিল এবং শি স্কোর্ড ফুল মার্কস, মানে 100 আউট অফ 100 ইন কম্পিউটার। তো সেই জন্য স্কুলের থেকে সবাই মানে স্যাঙ্গুইনই ছিল কি ও সায়েন্সেই যাবে। বাট আমাদেরও প্রথম দিকটায় আমরাও ইনিশিয়ালি ভেবেছিলাম যে ও সায়েন্সেই যাবে, ওরও খুবই ইচ্ছে ছিল, বিকজ মানে ওর মেডিকেলে যাওয়ার খুব ইচ্ছা ছিল। বাট আফটার সার্টেন টাইম ওর ফিজিক্সটাই একটু ভয় ভয় শুরু হলো। আর আমাদের তখন আমরা বললাম, আর ও শি ইজ ভেরি অ্যাম্বিশিয়াস, মানে ও খুব তাড়াতাড়ি মানে নিজের পায়ে দাঁড়াতে চায় আর কি। তো ইন দ্যাট কেস আমরা বললাম তুমি যদি কোনো প্রফেশনাল কোর্স পারসিউ করতে চাও তো ইটস বেটার। তখন সবাই বলল যে আশেপাশে থেকে যেরকম হয় ফ্রেন্ডস রিলেটিভস সবাই বললো এত নম্বর পেয়ে কমার্স পড়বে, সায়েন্স নেবে না। আর বাট ওর বাবা আমরা দুজনেই কমার্স, আমাদের বাড়িতেও সবাই মোস্টলি কমার্স ব্যাকগ্রাউন্ড। তো সেক্ষেত্রে আমাদের কাছে কমার্সটা এরকম সাবজেক্ট নয় যে যে ভালো পড়াশুনো করবে না সে কমার্স করবে না, এরকম কোনো মানে আমাদের ছিল না, মানে যে ভালো পড়বে সে সায়েন্স পড়বে, যে খারাপ পড়বে সে কমার্স পড়বে, এরকম আমাদের ছিল না মেন্টালিটি। তো ওকেও আমরা বললাম, তো ও এগ্রি হয়ে গেল। তো মিউচুয়াল একটা সেটেলমেন্টে এসে তো ওই অ্যাডজাস্টমেন্টেই ও কমার্স। পুরোটাই তোমাদের প্রথম থেকে সাপোর্টটা ছিল বা ডিসিশনের মধ্যে ইনভলভমেন্ট ছিল একদম। তো যখন ও 11-এ স্টার্ট করে, 10-এ বোর্ডস দেওয়ার পর ন্যাচারালি যেটা হয় আর কি, যখন ওখানে ভালো হয় 12-এ এক্সপেকটেশনটা আরও বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে ওর 11-12-এ ওর কোপ আপটা কিরম ছিল? বাট 10 আর 11 মধ্যে হিউজ ডিফারেন্স সিলেবাসের মধ্যে, এবং পুরোটাই একটা নতুন সাবজেক্ট। কমার্সটা ওর একদমই জানা ছিল না, মানে সেখানে সবটা নতুন সাবজেক্ট। ম্যাথসও পুরো অন্যরকম না, ম্যাথসটা মানে ইনফ্যাক্ট ম্যাথস তো 10-এর ম্যাথসের সাথে 12-এর ম্যাথসের বেশ খানিকটাই ডিফারেন্স আছে, অনেকটাই হায়ার। সে সায়েন্স বলো কমার্স বলো সবেতেই ম্যাথস ইজ ভেরি হায়ার দ্যান 10 স্ট্যান্ডার্ড টু 12 স্ট্যান্ডার্ড। তো ফর দ্যাট রিজন ম্যাথসটা ছাড়া বাকি সবকটা ওর কাছে একদম, ম্যাথস অ্যান্ড ইংলিশ আর বেঙ্গলি এই তিনটে সাবজেক্ট ছাড়া পুরোটাই ওর কাছে একদম নতুন সাবজেক্ট। বাট ও খুব তাড়াতাড়ি মানে নিজেকে কোপ আপ করে নিয়ে খুব তাড়াতাড়ি গ্র্যাপস করতে পেরেছে আর কি। আমি জানতে চাই যখন 12-এর বোর্ডসটা কাছে আসতে শুরু করলো তখন আস্তে আস্তে ভেতরে কীরকম মানে ও কীভাবে জিনিসটাকে নিচ্ছিল? কারণ ওখানে কথা বলেছে এবং ও খুব সুন্দর সুন্দর মেথডস বলেছে, ট্রিক্স বলেছে, যেটা দিয়ে ও নিজেকে ডিস্ট্র্যাক্টেড হতে দেয় না বা ফোকাসড রাখে। তো সেই ক্ষেত্রে বাট ওর মনের ভিতরে কি ভয়টা কাজ করেছে যে হ্যাঁ 12-এ যদি আমি ভালো না করি তাহলে 10-এর ওটা একটা এই যে ব্যাগেজটা, এটা ওর মধ্যে কি তোমরা লক্ষ্য করেছো? এই যে ব্যাগেজটা সেটা আমরা প্যারেন্ট হিসেবে ওকে যতটা না দিয়েছি, স্কুল বলো রিলেটিভসের কাছ থেকে ওর এটা অনেক বেশি এসছে। আমরা তো প্যারেন্ট, আমরা তো অবশ্যই চাইবো আমাদের মেয়ে 12-এও টপ করুক, কিন্তু আমি বেসিক্যালি আমি অতটাও খুব রাগী হার্ডকোর মা হতে পারিনি আর কি। তো আমি অতটাও চাপ দিইনি, চেষ্টা করেছি ওকে যেভাবে মাইন্ডটা ফ্রেশ রাখতে পারে। প্যারেন্টের আমার মনে হয় একটুখানি চিল থাকা দরকার, দুটো হলে খুবই ভালো, কিন্তু একজন হলে ইজ লাইক পারফেক্ট। আমি তো মনে হয় বেশিই চিল, মানে ওর বন্ধুরাও বলে আমি মা হিসেবে মনে হয় একটু বেশিই চিল, জানি না সেটা ভালো কি খারাপ, বাট আমি মনে করি খুব বকে টোকে। দীপিকাকে দেখলে হয়তো সবাই ভাববে খুবই ভালো এটা, কারণ ও যেভাবে লাইক দ্য ওয়ে শি ইজ, ওটাই বলছি ওরকম যদি মেয়ে হয় তাহলে তো লোকে বলবে চিলমা ভালো। কিছু সেরকম মানে ও যখন ছোট ছিল তখনও ওকে খুব একটা আমাকে বলতে হয়নি কি তুমি এটা পড়ো এটা করো, মানে ও ছোট থেকেই মোটামুটি নিজেরটুকু নিজে বুঝে করে নিতে পারে। এবার আমার অ্যাজ এ প্যারেন্ট আমি যতটা হেল্প করতে পারার আমি ততটা করেছি, যেমন ওকে নিয়ে মানে পড়াশুনো যেখানে যেখানে ভালো হবে, যেটা আমাদের মনে হয়েছে এই জায়গায় গেলে ভালো হতে পারে ওই জায়গায় গেলে ভালো হতে পারে, সেগুলো ওকে করতে বলেছি। বাট ও সবটাই করেছে, বাট অনেকটাই ও নিজের থেকেই করেছে। ও মানে ইউটিউব দেখে বলো বা এমনি
টিউশন মানে অন্যান্য ফ্রেন্ডদের কাছ থেকে জেনে হোক, সিনিয়রদের সাথে ওর একটা খুব ভালো র্যাপও আছে। মানে ওদের স্কুলের যে সিনিয়র্স যারা পাস আউট ফ্রম কমার্স ব্যাকগ্রাউন্ড, তাদের সাথে কথা বলে ও নিজেকে খুব মানে ভালোভাবেই তৈরি করে নিয়েছে। এবারে তো বাকিটা বোর্ডের কি হবে সেটা তো বোর্ডই বলবে, রেজাল্টই বলবে। কিন্তু মানে ওর মধ্যে যতটাই যখন এই স্কুল বা রিলেটিভসদের থেকে প্রেশারটা এসে 10-এ টপ করেছো, মানে 12-এও তোমাকে খুব ভালো কিছু করতে হবে, তখন তোমরা কিভাবে জিনিসটাকে ব্যালেন্স করেছো? মানে ওকে বোঝানো বা কিছু? না, আমরা বলেছি দেখো তুমি যেরকমভাবে করার তুমি সেরকমভাবে করো, তুমি কখনোই ডিফোকাসড হয়েও না, তুমি নিজে যতটুকু পারবে ততটুকুই করো, বাকিটা এসে যাবে, হয়ে যাবে। মানে আমি কখনোই বলিনি যে তুমি 10 ঘন্টা পড়ো, 12 ঘন্টা পড়ো, দিনে পড়ো, রাতে জেগো না। মানে ওর যেমন একটা হ্যাবিটই হচ্ছে ও রাতে পড়ে, ওটা হ্যাবিট। কেননা আমাদের বাড়িটাও যে জায়গায়, সেখানে খুব একটু নয়েজ প্রবলেম আছে, রাস্তার উপরে বাড়ি, একদম গাড়ি ঘোড়ারও খুব প্রবলেম। তো ও বলে রাত্রেবেলায় যখন আশপাশটা শান্ত হয়ে যায় ওর পড়তে ও কনসেন্ট্রেশনটা ভালো করে দিতে পারে। তো সেটাই আমি বলেছি তুমি পড়ো তোমার মতন। আমি এই ব্যাপারটাই খুব বেশি, ওর পড়াশোনার ব্যাপারে আমি খুব বেশি ওকে ইন্টারফেয়ার করিনি, বা আমি বাইরের প্রেশারও খুব বেশি ওর ওপরে আসতে দিইনি। আমি ইয়েতে যেমন বাড়িতেও যেরকম বলে যে ও তো হ্যাঁ করছে, করবে, ওটা করে নিচ্ছে, করে নেবে, এরকমভাবে বলেই আমি কাটিয়ে দিয়েছি। এবার আর এই যে সিএর প্রিপারেশন করছো তুমি আমাকে বললে, তো তুমি তো নিজেও তুমি নিজেও সিএ নিয়ে পড়াশোনা করেছো, ইফ আই এম নট রং। তো সেইখান থেকে কি ইচ্ছা আছে বা ওইখান থেকে কি একটা তোমার মনের মধ্যে কিছু আসে যে হ্যাঁ ও একটা সিএ হোক, বিকজ আই এম আ সার্টিফাইড সিএ? তো ওইখান থেকেও কি সিএ নিয়ে পারসুয়েশনটা কি ওই জন্যই আরও আসা ওর মধ্যে? না, মানে ব্যাপারটা হচ্ছে যে ও মানে কমার্স পড়লে ও সিএ পারসিউ করবে, এটা ওর প্রথম থেকেই ইচ্ছা ছিল। মানে সেই ইচ্ছাটা ইন্সপায়ার কোথা থেকে হয়েছিল? আমারও ইচ্ছা ছিল। মানে আমার মনে হয় ও যদি একটু এফর্ট দেয় বা একটু লেগে থাকে, মানে সিএটাতে তো একটু লেগে থাকার ব্যাপার থাকে, মানে বাকি কোর্সের থেকে সিএর এটাই ডিফারেন্স কি সিএতে একটু লেগে থাকতে হয়, সিএকে একটু টাইম দিতে হয়। তো আমার মনে হয় ও যতটা ফোকাসড শি ক্যান ম্যানেজ। তো ইন দ্যাট কেস আমার মনে হয় যে ও যদি একটু লেগে থাকে, যদি এই সাবজেক্টটাকে একটু টাইম দেয়, ও পারবে, এই কনফিডেন্সটা আমার আছে। এবার আমি আমার কনফিডেন্সটাই ওর মধ্যে জাগিয়ে দেওয়ার চেষ্টা করি যে এক্সপেক্টেড ও পারবে, ওকেও বলি তুই পারবি, তো সেটাই। আমি জাস্ট জানতে চাইবো এই পড়াশোনা, তুমি যে একটু আগে বললে যে 10 ঘন্টা পড়তে হবে, 12 ঘন্টা পড়তে হবে, ওরকম বলিনি। আমি তোমার থেকে জানতে চাইবো দিদ্রিকার স্টাডি রুটিন, বিকজ ডেফিনেটলি শি ইজ ডুইং সামথিং রাইট, ওই জন্য ওর এত ভালো রেজাল্ট হচ্ছে। কারণ আগে আমরা শুনতাম যারা টপ করতো তারা বলতো আমি হচ্ছে সারাদিন ধরে পড়েছি, আমি হচ্ছে মা আমার খাবার রেখে যেত, আমি বইয়ের থেকে মুখ তুলতাম না, খেতাম, এরকম। কিন্তু লাস্ট কিছু বছর ধরে আমরা দেখছি যারা আর কি মাধ্যমিকে টপ করছে তারা বলছে যে না না আমি খুব একটা পড়াশোনা করিনি, আমি যতটুকু 2 ঘন্টা 1 ঘন্টা যতটুকু পড়েছি মন দিয়ে পড়েছি। তো এই রেভলিউশনটা হচ্ছে পড়াশোনা, মানে ইন্টারভিউতে তো হচ্ছেই। তো সেখানে একটা পেরেন্ট আমার মনে হয় আরও অথেন্টিকভাবে বলতে পারবে জিনিসটা, যে দিদ্রিকার স্টাডি রুটিনটা কীরকম ছিল। দেখো তোমাকে একটা কথা বলে রাখি, আমরা যেরকমভাবে পড়াশুনো করেছি সেই পড়াশুনোর প্যাটার্নটা এখন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগের পড়াশুনো ওই বই ধরে পাতার পর পাতা আমি পড়ে যাব এবং সেটাই গিয়ে পরীক্ষার পেপারে গিয়ে দিয়ে আসবো, পুরোটাই উগড়ে দিয়ে আসবো আর কি যেটাকে বলে, সেই ব্যাপারটা কিন্তু এখন নেই, একদমই নেই। দিদ্রিকাদেরও এইবারে আমি যে 12-এর যেরকম কোশ্চেন প্যাটার্ন যেটা দেখলাম সেটা অনেকটাই কিন্তু রিলেটেড টু প্রফেশনাল, মানে স্টাডি রিলেটেড হয়ে গেছে। মানে বেস অন দ্য বেস অফ কেস স্টাডি, মানে সমস্ত কিছুই অনেকটা সিস্টেমেটিক হয়ে গেছে। সেই জন্য এইখানে কিন্তু ওই দিনের মধ্যে 20 ঘন্টার পড়ে 18 ঘন্টা পড়ে কিন্তু লাভ হবে না যদি না তুমি সাবজেক্টটাকে গ্রিপ করতে পারো। তোমাকে সাবজেক্টটাকে গ্রিপ করতে হবে এবং পড়াশুনো যেটা করতে হবে সেটা অনেক সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। দিদ্রিকা দেখো পড়েনি বললে তো মিথ্যে কথা বলা হবে, পড়েছে, ডেফিনেটলি পড়েছে, অনেকই পড়েছে, কিন্তু ও যেটা করেছে
সেটা হচ্ছে ইউটিউবের ভিডিওস দেখে বলো বা Practical কোশ্চেন learning টা। পেপার, মানে Solving। ডিফারেন্ট স্কুল থেকে। এবার ওদের এবারে যে ওরা পরীক্ষা দিয়েছে একদম নতুন সিলেবাসের Pattern-এ, ওপরে, নতুন সিলেবাস নতুন প্যাটার্নে পরীক্ষা দিয়েছে। এবার ওদের কাছে তো আগের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারস খুব কাজে দেয়নি। না। সেক্ষেত্রে অন্যান্য স্কুলে যেরকম প্যাটার্নের পড়ানো হয়েছে সেখানের সাথে ওর অন্যান্য স্কুলের স্টুডেন্টদের সাথে একটা খুব ভালো মানে আছে, যোগাযোগ আছে, এখনও আছে। যেহেতু ও স্কুলের প্রচুর ইভেন্টে পার্টিসিপেট করে, ইন্টার স্কুল সমস্ত ডিবেটস অ্যান্ড মানে অ্যান্ড অল ওইগুলোতে যেহেতু পার্টিসিপেট করে, তো ওর সব স্কুলেই মোটামুটি ফ্রেন্ডস রয়েছে, তাদের কাছ থেকে নিয়ে মানে পড়াশোনাটা খুব সিস্টেমেটিক ওয়েতে করতে হয়েছে। কেননা আগের মতন ওই 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা শুধু আমি পড়ে গেলাম আর পরীক্ষার খাতায় মুখস্থ কোয়েশ্চেন আনসার লিখে এলাম, সেই প্যাটার্নটাই এখন নষ্ট চলে হয়ে গেছে। সেই জন্য এখন যেটা করতে হচ্ছে সেটা সিস্টেমেটিক ওয়েতে পড়তে হচ্ছে, তার সেটা ও করেছে। এবার বাকিটা তো রেজাল্ট না বেরোলে বলতে পারবো না কি করেছে আর কি হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি ও খুব ভালোই করবে রেজাল্ট। বাট আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে দিদ্রিকা হচ্ছে, তুমি একটা বললে এই সিস্টেমেটিকভাবে অনেকটাই যথেষ্ট পড়েছে, কিন্তু এই যে নতুন সিলেবাস, নতুন প্যাটার্ন, এইগুলো তো অনেক মানে এই যে এগুলোর মধ্যে তো একটা টাইম গিভিং খুব একটা ব্যাপার হয়, যে এই নিয়ে প্রিপারেশন করছে, যতক্ষণই পড়ুক একটা পড়ছে, একটা রুটিনে চলছে। সেখানে তোমরা অ্যাজ পেরেন্টস তোমাদের লাইফস্টাইলও তো ওর মানে স্পেশালি যখন কেউ খুব ভালো পড়াশোনায় হয় বা তাকে অনেক ভালো তার থেকে এক্সপেকটেশন থাকে, তখন তোমাদের লাইফস্টাইলও তো একটা সার্টেন প্যাটার্নে তোমাদেরকে মডিফাই করতে হয়। হয়তো কোথাও তোমাদের ঘুরতে যেতে ইচ্ছে করছে কিন্তু তুমি পারছো না, কারণ প্রি বোর্ড শেষ হতে না হতে বা সামনে বোর্ডস। তো এই জিনিসগুলোকে কীভাবে মানে এই যে ইচ্ছেগুলোকে অ্যাজ আ পেরেন্ট তোমরা কীভাবে সাইডে রেখেছো, এবং ওইটা যে না ওরও ধরো মাঝে মাঝে কিছু একটা ইচ্ছে করলো, তখন ওকে এটা অ্যাজ আ স্যাক্রিফাইস না, বাট লাইক বলা যে হ্যাঁ আমরাও যাচ্ছি না কারণ আমি চাই তোমাকে সাপোর্ট করতে, তাই সুতরাং তুমি ভালো করো, এই জিনিসটা কিভাবে তুমি রিপ্রেজেন্ট করো ওর সামনে? দেখো, মা বাবারা মানে এটা তোমার মা বাবাও ভালো বলতে পারবে, মা বাবারা যখন ছেলে মেয়েদের জন্য কিছু করে, এই যেমন তুমি যেমন বলছো, হ্যাঁ এরকম অনেক হয়েছে, হয়তো বন্ধুদের সাথে কিছু গেট টুগেদার বা কোনো ফ্যামিলি কোনো কমিটমেন্ট, ধরো আমার বোনের মেয়ের বার্থডে, যেতে পারলাম না, এটাতে খারাপ তো একটা ডেফিনেটলি লাগে কি সব রিলেটিভসরা যাচ্ছে বাট আমি যাচ্ছি না, কিন্তু এটা কখনোই ওইটাকে ওভারল্যাপ করে যায় না যে আমার মেয়ে পড়াশুনো করছে আমি বেড়াতে যাব, এটা কখনোই হয় না এটা। আর তাছাড়া বাচ্চা যদি না যায় বা মেয়ে যদি না যায় তাহলে বাবা মাদেরও গিয়ে তো ভালো লাগে না, তো সেক্ষেত্রে এক্সট্রা করে বলার কিছু নেই, খারাপ মানে ওরকমভাবে কিছু লাগেও নি। আর মোটামুটি ও থেকেছে, আবার কখনো কখনো এরকমও হয়েছে ও বাড়িতে পড়াশুনো করেছে, আমরা হয়তো একটু টুক করে ঘুরে এলাম, একটু বিকেলে বেরিয়ে একটু চা কফি খেয়ে এলাম, সেগুলোতে ওর কোনো দিনই ম্যাটার করে না। ও ছোটোবেলা থেকেই মানে ওর নিজের ব্যাপারটা ও অনেকটাই মানে বুঝে নিতে পারে। আর আর দিদ্রিকার যেটা সবচেয়ে, ওকে একটু খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতন ভালো ভালো দিয়ে দিলে আর কোনো ব্যাপার না, ও বাড়িতে পড়েও নেবে, আরামসে বাড়িতেও থেকে যাবে, ওটা কোনো ব্যাপার না। পিয়ার প্রেশারটাকে কীভাবে হ্যান্ডেল করতে, মানে যখন এই বাকি স্টুডেন্টদের সাথে একটা কম্প্যারিজন সবারই করতে হয় বা মানে মানে করে আর কি, সব একটা স্টুডেন্টের সাথে আরেকটা স্টুডেন্ট কম্প্যারিজন, এই জিনিসটা ধরো ওরও কখনো কখনো হয়তো কেউ ওকে কারোর সাথে কম্পেয়ার করতো, এই জিনিসটা তোমরা তুমি অ্যাজ আ মাদার কীভাবে দেখো এই পিয়ার প্রেশার, এই কম্প্যারিজন ব্যাপারটাকে? দেখো, কম্প্যারিজন করাটা আমি কোনো কালেই পছন্দ করি না, আমি খুব একটা কম্প্যারিজন করিও না। ওই জায়গায় ওই 2-1 নম্বরের মানে এটা হয়ে থাকে, এটা উনি এক্সেপশনাল কেস না, এটা ভেরি কমন, যে আরও মানে আমার মেয়ে ভালো তার থেকেও ভালো আছে, এই জিনিসটাও হয়। আবার কেউ কেউ হচ্ছে অন্যদিকে বলে যে হ্যাঁ তুই এত খারাপ কেন, ও তো এত ভালো, দুদিকেই কম্প্যারিজন হয়। তো অ্যাজ আ কম্প্যারিজনটা অ্যাজ আ হোল তুমি কী করে দেখো? আমার কাছে না এই কম্প্যারিজনটা বিশাল ম্যাটার করে না, কেননা আমি মনে করি ওর মেয়ে যদি অঙ্কে ভালো হয় আমার মেয়ে ইংলিশে ভালো, ওর মেয়ে যদি সাঁতারে ভালো হয় আমার মেয়ে নাচে ভালো, আমি কিন্তু এই হিসেবে আমি দেখি। মানে দেখো, একটা মানুষের তো সব ভালো হতে পারে না, কারোর এ খারাপ হতে পারে বাট বি ভালো হবে, সি আরও ভালো হবে, ডিটা আবার একটু মিডিওগার হবে, এরকম হতে পারে। কিন্তু আমি মনে করি না যে আমি নিজে বেসিক
পার্সোনালি কারোর সাথে কম্পেয়ার করতে পছন্দ করি না, আমাকে কেউ অন্যের সাথে কম্পেয়ার করুক এটা আমি একদমই পছন্দ করি না। আমাদের বাড়িতেও অনেকে আছে যারা কম্পেয়ার করে, এতে হয়তো সেটা তার ব্যাপার, এবার তাকে আমি পাল্টাতে পারবো না। বাট হ্যাঁ, আমি কিন্তু চেষ্টা করি, হ্যাঁ কখনো কখনো কি একটু রাগের মাথায় বলে ফেলি না, ওই তো দেখ তুই এইটা করছিস, ও ওইটা করছে, এটা সবাই বলে ফেলে, বাট আমি চেষ্টা করি যতটা কম বলা যায়। আর আমি ব্যক্তিগতভাবে যেটা চাই সেটা হচ্ছে যে মা হিসেবে শুধু শাসন করে বা বকে ধমকে যেটা হয় না, মা হিসেবে আমি দিদ্রিকার মায়ের থেকেও অনেক বেশি আমি ওর বন্ধু। আমি ওর সাথে রোজ বিকেলবেলায় আমরা দুজনে মিলে চা খেতে খেতে 1 ঘন্টা ইউটিউবে গান শুনি। আমি জানি যে তোমরা অনেক সময় এই জিনিসটা আমি জানি, কারণ এই জিনিসটা দিদি খুব পাবলিক, সেটা হচ্ছে তোমরা মানে সিরিয়াল নিয়ে খুব বেশ ওপিনিয়ন দাও যে এইটা ওইটা। শুধু নয়, আমরা খুব পিএনপিসিও করি, আমাদের অক্সিজেন। মানে কারুর সাজ নিয়ে ক্রিটিসিজম করলাম, কারুর মানে কারুর পার্সোনাল লাইফ নিয়েও আমরা ক্রিটিসিজম করি, মানে ইটস নট কি আমরা তাকে কিছু বলছি। আমাদের ক্রিটিসিজম বা আমাদের পিএনপিসিতে অন্যের যদি প্রবলেম না হয়, আমি মনে করি সেটা গুড টাইম পাস। টুকটাক গসিপ করতে ভালোবাসি, আমরা টুকটাক গসিপও করি, বাট হ্যাঁ আমরা অন্যের সাথে এটা করি না, আমরা নিজেদের মধ্যে এটা খুব করি। আমরা দুজনে খুব নিজেদের মধ্যে সময়টা স্পেন্ড করতে ভালোবাসি। আমরা একসাথে খাই, চেষ্টা করি যতক্ষণ বাড়িতে থাকি আমরা একসাথে খাই, একসাথে গল্প করি, একসাথে টিভি দেখি, যতটা টাইম দেওয়া যায়। এই মাদার ডটার বন্ডিংটা কতটা ইম্পর্ট্যান্ট তোমার মনে হয়? ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমি মনে করি। আমি জানি না, মেবি আই এম রং, আমাকেও লোকে ক্রিটিসাইজ, আজকে কেউ যে যারা দেখবে আমাকে প্রচুর ক্রিটিসাইজ করতে পারে যে একটা মা হিসাবে আমি এই কথাটা কী করে বলছি। বাট আমি ওর অনেক বন্ধুর মায়েদের সাথেও ডিফার করি, বাট ওর অনেক বন্ধু কিন্তু আমাকে এই কারণে ভালোবাসে যে আমি ওদের সাথে এতটা ফ্রেন্ডলি মিশি বলে। হ্যাঁ, তাই বলে কি কেউ কিছু রং করলে তাকে আমি বলবো না? ডেফিনেটলি বলবো, যেখানে শাসন করার নিশ্চয়ই করব। দিদ্রিকাকেও আমি প্রচুর শাসন করি। যেমন অনেক মায়েরাই আছে যে মেয়ে পড়ছে বলে মেয়েকে দিয়ে কোনো কাজ করায় না, আমি তো দিদ্রিকাকে দিয়ে কাজ ফাজ করাই। বিকেলবেলায় আমি সারাদিন সব কাজ করি, বিকেল 1 কাপ চা আমার দিদ্রিকার কাছ থেকে আমি মোস্ট অফ দ্য ডে এক্সপেক্ট করি দিদ্রিকা আজকে আমাকে বিকেল 1 কাপ চা করে খাওয়াবে। এটা বিং মাদার, এটাতে কিন্তু বন্ডিং তৈরি হয়, রাইট? এটাতে একটা বন্ডিং তৈরি হয়। আমি মনে করি সমস্ত কিছুর ওপরে প্যারেন্টের সাথে ডটার সানের বন্ডিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এই দিদ্রিকা যে এজে আছে টিনেজটা তো একটা মানে যে কোনো মানুষ সব থেকে ক্রিটিক্যাল ডেভেলপিং একটা এজ, বিভিন্ন চেঞ্জেস, মেন্টাল ইমোশনাল চেঞ্জেস দিয়ে এসে যায়। তো অ্যাজ পেরেন্টস তুমি, বিকজ এই যে জেনারেশন গ্যাপ কথাটা, এটা কিন্তু সব থেকে বেশি বোঝা যায় হয়তো এই টিনেজ পিরিয়ডে। মানে এখন তো তাও মানে অনেক পেরেন্টস আমি দেখো ওরা বুঝে উঠতে পারে না যে বাচ্চা কী, কারণ এই টেকনোলজিক্যাল রেভলিউশন, প্রথমে ফোন একটা বাচ্চা হাতে নিচ্ছে, ওটাই অনেক মা বাবা ওটার সাথে অ্যাকাস্টমড হতে পারে না। তো সেই আবার অনেক মা আছে যাদের দরকার নেই তাও আননেসেসারি বাচ্চার হাতে ফোন ধরিয়েও দেয়, একদম নিজেদের সুবিধার জন্য, নিজের কাজের জন্য, নিজের টিভি দেখার জন্য বাচ্চাটার হাতে ফোন দিয়ে বাচ্চাটাকে বিজি করে দিল। তো এই যে একটা টিনেজ বাচ্চা নানা ইমোশন বা টিনেজ গার্ল অর বয় যে ডিফারেন্ট ইমোশনাল চেঞ্জেস দিয়ে যায়, হরমোনাল চেঞ্জেস, মেন্টাল চেঞ্জেস দিয়ে যায়, এই সময় অ্যাজ আ পেরেন্ট তুমি কতটা আন্ডারস্ট্যান্ডিং ছিলে বা আছো? মানে তুমি জানো যে দিদ্রিকা উইল গেট ডিস্ট্রাক্টেড টু আ লট অফ গ্ল্যামারাস থিংস অ্যাজ ওয়েল। আমি কতটা আন্ডারস্ট্যান্ডিং ছিলাম এটা তো দিদ্রিকা ভালো বলতে পারবে আমার থেকে। হ্যাঁ, আসলে এই অ্যাডোলেসেন্স এই ব্যাপারটা তো আমরা খুবই করি, জানি। আমাদের সময় ব্যাপারটা এতটা ছিল না, মা বাবা ধমক দিয়ে বসিয়ে দিত। বাট এখন আমাদের ছোটোবেলায় যেটা হতো, আমরা অনেক ভাই বোনেরাও একসাথে থাকতাম, পাড়ার আশপাশের বাড়ির ভাই বোনেরাও আমরা নিজেদের মতনই একসাথে বড় হয়েছি, তো আমাদের ক্ষেত্রে এটা এতটা ম্যাটার করতো না। কিন্তু এখন যেহেতু একটা নিউক্লিয়াস ফ্যামিলি, মোস্টলি 7-8 এই এজটাতে প্রত্যেকটা বাচ্চাকে নিয়েই তার মা বাবার প্রবলেম হয়, ছেলে মেয়ে বোধ হয়। আমাদেরও বন্ধু বান্ধবদের কাছ থেকেও আমরা কিছুটা শুনেছিলাম, কিছুটা দিদিদের কাছ থেকে,
বা আমার যারা সিনিয়র আছে তাদের কাছ থেকেও কিছুটা আমরা শুনেছিলাম যে এই প্রবলেমগুলো হতে পারে। তো সেই জন্য এইটা হ্যান্ডেল করতে হয়েছে, এরকম নয় যে হয়নি, কেননা ওই সময় মুড চেঞ্জ হয়, আশপাশের থেকে একটা আমি বড় হচ্ছি একটা ব্যাপার ছেলে মেয়েদের মধ্যে থাকে। মেয়েদের মধ্যে ম্যাচুরিটিটা একটু তাড়াতাড়ি আসে, বিকজ ফিজিক্যাল চেঞ্জটা মেয়েদের আগে আসে, বেশি আসে, মেয়েদের আগে আসে দেন ছেলেদের। তো ছেলেদের যেটা একটু পরে আসে, মেয়েদের একটু আগেই চলে আসে। তো সেই জন্য ওই সময়টায় যেটা হয় সেটা হচ্ছে কিছুটা বকাঝকার মধ্যেও রাখতে হয়, আমাদেরকেও রাখতে হয়েছে, মানে আমাকেও রাখতে হয়েছে। স্কুলে বিশেষ করে এই 6, 7, 8 এই 3টে বছর একটু পড়াশুনো থেকেও একটু ডিস্ট্র্যাক্ট হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। ওই সময় একটু কখনো বকে, কখনো ধমকে, আবার কখনো ভালোবেসে বুঝিয়ে, কখনো একটু প্রশ্রয় দিয়ে এইভাবেই হ্যান্ডেল করতে হয়েছে। বাট হ্যাঁ, এটা ঠিক কি ওই সময়টায় 1-2 বছর আমাদেরকেও অনেক বেগ পেতে হয়েছে। এরকম নয় যে হয়নি, সব সময় সব কিছু ভালো ভালো হয়ে তো যায় না। তো ওই সময়টায় একটু টার্মোলের মধ্যে দিয়ে সবাই গেছে, আমরাও গেছি। যারা এখন যাচ্ছে তারাও বুঝতে পারবে, যারা পেরিয়ে এসেছে তারাও জানে অনেক ভালো করে। হ্যাঁ, ওই সময়টায় বাচ্চাদের সাথে একটু বকে ধমকে, একটু শাসন করে, আবার একটু ভালোবেসে সব কিছুই করতে হয় বা হয়েছে, এইটুকুই বলবো। আমরা একদম শেষে চলে এসেছি আমাদের পডকাস্টের। তো যারা মারা আছে, যাদের এই মেয়েরা টিনেজ ডটার্স বা এই বোর্ডস দিয়েছে সবাই, বা বোর্ডস নেক্সট ইয়ার দেবে, এরকম মায়েদের তুমি কি বলতে চাও মেসেজ? এইরকম ক্ষেত্রে আমি একটাই বলবো যে আমাদের মা হিসাবে শুধু শাসন করাটাই কাজ না, আমাদের বাচ্চাদেরকে একটু স্পেস দিতে হবে, ওদেরকে একটু ওদের মতন ছাড়তে হবে, বাট ট্র্যাক তো ডেফিনেটলি রাখতে হবে। আর বাচ্চাদের সাথে একটু বেশি করে সময় কাটাতে হবে। বাচ্চারা পড়লেও বাচ্চাদের সাথে আমি একটা না হয় স্টোরি বুকই পড়লাম, একটা গল্পের বই বা একটা জার্নাল, একটা আর্টিকেল আমিও পড়লাম ওদের সাথে ইয়েতে, কিন্তু বাচ্চাদের সাথে একটু সময় দেওয়াটা, যেটা আজকালকার মানে ফার্স্ট লাইফে একটু সমস্যা, কেননা আমি যেহেতু হাউস প্যারেন্ট, তো আমার ক্ষেত্রে হয়তো অতটাও প্রবলেম হয়নি, কিন্তু যারা চাকরি বাকরি করে তাদের ক্ষেত্রে বেশি প্রবলেম হয়েছে, ডেফিনেটলি হয়েছে। আমাদের ক্ষেত্রেও যেটা হয়নি, আমার মেয়ের ক্ষেত্রেও সেটা হয়নি, কেননা যেহেতু আমরা মায়েরা বাড়িতেই আছি, হাউসওয়াইফ। কিন্তু যারা চাকরি করে তাদের ক্ষেত্রে তো এই প্রবলেমটা আরও অনেক বেশি হয়। কিন্তু আমি একটাই বলবো যে মেয়ের সাথে বা ছেলের সাথে বাবার থেকেও বেশি বন্ধু হিসাবে থাকাটা খুব দরকার। ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি অন্তত মনে করি আমার মেয়ে হচ্ছে এখন আমার বেস্ট ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।